সুধী দর্শকবৃন্দ, আমার সাহিত্য মোদি দর্শকবৃন্দ, আবারও আমরা হাজির হয়ে গেছি মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের স্টুডিওতে একটি সাহিত্য মুখর সন্ধ্যা নিয়ে। আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমাদের শহরের, শহরতলির এবং আশেপাশের যত বিখ্যাত প্রখ্যাত সাহিত্যিক আছেন তাদেরকে অবশ্যই আপনাদের সামনে তুলে আনব। আমরা শুনে নেব তাদের সাহিত্য সম্ভার, আমরা অবশ্যই ভ্রমণ করব তার সাহিত্য জীবনের অলিতে গলিতে। ঠিক এই প্রতিশ্রুতি রাখতেই আজকে আবারও একটি সাহিত্য সন্ধ্যার আয়োজন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আছি আপনাদের চিরঞ্জীব ঘোষ সঞ্চালনা পর্বে। আর এটাও জানি দর্শক বন্ধু, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আজকের সাহিত্য বন্ধুর সাথে পরিচয় পর্বটুকু সেরে নিতে। আসুন, আর দেরি নয়, আমরা অন্তরের উষ্ণতার সাথে, শ্রদ্ধার সাথে, কৃতজ্ঞতার সাথে পরিচয় পর্বটুকু সেরে নিই। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন মাননীয়া রুবিনা হক রিনা মহাশয়া। আমরা শুনে নেব তার কাছে তার সাহিত্য জীবনের কথা। কেমন লাগছে প্রথমে এইটুকু শুনে নিই, আজকে আমাদের স্টুডিওতে এসে আপনার অনুভূতি কি? প্রথমেই সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে এখানে এসে। আসলে আমি যেখান থেকে উঠে এসেছি, আমি একজন সামান্য গৃহবধূ, সেখান থেকে আমি এখন সাহিত্য জগতে পা দিয়েছি। আমার লেখা অনেকেই পড়ছেন, জানছেন, তবে এই প্ল্যাটফর্মটা পেয়ে আমি আজকে সত্যি খুব খুশি যে এত বড় একটা প্ল্যাটফর্মে বর্ধমানে আমাকে সবাই পরিচিতি হবে যে আমি একজন লেখিকা হিসেবে। এটা আমার খুব ভালো লাগছে। পরিচিতি তো হতেই হবে। কবির ভাষাতেই এই জায়গাটাতে আমি একটু কোট করি। কবির কথায়, বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, কিন্তু সৌরভ তার লুকাবে কোথায়। কাজেই উনি প্রস্ফুটিত হয়েছেন তার সাহিত্যের সম্ভার নিয়ে, সাহিত্যের প্রতিভা নিয়ে। অবশ্যই তার এই সৌরভে আমরা আমোদিত হব, আমরা জীবনকে ধন্য করব। কথা তো অবশ্যই চলবে। আসুন না, আজকে প্রথমে শুরু করা যাক আমাদের একটি ছোট কবিতা দিয়ে। কবি তার নিজের কণ্ঠে উপস্থাপন করবেন কবিতা আপনাদের জন্য, আমাদের জন্য। এর থেকে আর আনন্দের কি থাকতে পারে? আমি অনুরোধ জানাবো প্রথমে একটি কবিতা দিয়ে শুরু করতে। আমি প্রথমে একটা ছোটদের কবিতা দিয়ে শুরু করছি। এই বইটি দিল্লি থেকে বেরোয়। বইটির নাম উলট পালট। কবিতার নাম বুধন পোটের মেয়ে। চাপার চোখে জল চিকচিক, হয়নি পুজোর সাজ, অভিমানে বুকের কোণে বাজছে পাখরাজ। বুধন পোটের দিলেন একে তৃতীয়ার সকালে, কাজল কালো একখানি চোখ চাপার কপালে। পরিয়ে দিলেন চাপার কানে চাপা ফুলের দুল, ধরিয়ে দিলেন বাম হাতে তার নীল পদ্ম ফুল। ডান তালুতে লাল বৃত্ত আলতা দিয়ে আঁকা, পরনে তার লালতা শাড়ি শিউলি ফুলের শাখা। শিউলি চাপা নীল পদ্মে চাপার চিরসুখ, চাপার মতো সকল শিশুর ঘোচে যেন দুঃখ। কি অপূর্ব প্রথম সূচনা! একটা মুগ্ধতার রেশ আমাদের স্টুডিও ফ্লোরে এই মুহূর্তে খেলে চলেছে। সাধারণ মেয়ে, হতদরিদ্র মেয়ে, যার পুজোর সময় হয়তো একটা জামাও জোটে না, কিন্তু আমাদের দুর্গার চরিত্রকে এই মেয়ের সাথে মিশিয়ে দিয়ে তাকে ত্রিনয়নী করে কত সুন্দরভাবে দেবত্ব এবং মনুষ্যত্বকে একটি সুন্দর মিশ্রণ তৈরি করে আজকে উপস্থাপিত হলো আমাদের কবির কলম থেকে। আপনাকে অজস্র ধন্যবাদ জানাই, অজস্র কৃতজ্ঞতা জানাই। প্রথম আমি দিদি ভাই বলেই ডাকি আপনাকে, কেমন? কারণ এটা তো আমাদের সত্যি কথা বলতে কি সাহিত্যের ভারী আলোচনা নয়, আমাদের সাহিত্য কেন্দ্রিক একটা দিদি এবং ভাইয়ের ভেতরে সুন্দর একটা
আড্ডা বলতে পারেন। হ্যাঁ, দিদি ভাই, আমি আপনাকে একদম প্রথম জীবনে চলে যেতে বলছি। যখন আপনি প্রথম কলমটা ধরলেন, আপনি মনে মনে এটা বুঝে নিলেন যে সাহিত্য সৃষ্টির কি তাগিদ আমার ভিতরেতে কাজ করছে, আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তো সেই সময় প্রথম কবিতা বা প্রথম আপনার লেখা কবে, কোথায়, কিভাবে প্রকাশিত হলো, জনসমক্ষে এলো, সেই সম্পর্কে একটু দু একটি কথা শুনি। হ্যাঁ, আমি প্রথমে বলি, আমরা ধরুন সেই 90 জগৎ সময়ের মানুষ। আমাদের সময় তো আর তখন ফোন টোন ছিল না, আমরা সেই ছোটখাটো কোটেশন লিখে শুভেচ্ছা বার্তা পাঠাতাম একদম, একজন আরেকজনকে। তখন চিঠি, হ্যাঁ ছিল, চিঠি ছিল একদম। তারপরে ধরুন সংসার জীবন চলে আসার পর ছেলেমেয়েরা বড় হয়ে গিয়ে যখন এই স্মার্টফোন এলো, তখন আমি প্রথম ফেসবুকে একটা কবিতা পোস্ট করেছিলাম। ভেরি গুড। তারপরে সেটা দেখে অনেকেই বলেছিলেন যে হ্যাঁ তোমার মধ্যে আছে, তুমি পারবে। আচ্ছা। তারপরে আমি একটা এনজিও করি, মানে ওটা শুধু মহিলা চালিত, স্বয়ংসম্পূর্ণ নাম। তা আমরা ওখান থেকে একটা ম্যাগাজিন বার করি, যেখানে আমাদের হেডিং ছিল আমরা নারী, আমরা সব পারি। সেই হেডিং নিয়ে আমার প্রথম একটা কবিতা ওই বইটাতে বেরোয়। ওইটা বের হবার পর সোনারপুরের একজন মানে লিটল ম্যাগাজিনের সম্পাদক, উনি আমার কবিতাটা নিয়েছিলেন, নিয়ে বলেছিলেন যে দিদি ভাই আপনি আমার ইয়েতে লিটল ম্যাগাজিনে লিখুন। সেই থেকে আমার লেখা শুরু। বাহ, এখন চলছে, এখনো চলছে এবং চলবে। হ্যাঁ, চলবে। প্রথম আপনার চিন্তা ভাবনা আপনার কলম থেকে ঝর্ণা হয়ে বেরোলো আপনার পাতায়, পরে সেটা চলে গেল ছাপাখানায়, সেখানে আপনার অক্ষরগুলো মুদ্রণে পেশাই হয়ে এসে যখন আপনার হাতে পড়লো, তখন সেই বইয়ের সেই পাতাটা হাতে নিয়ে কেমন লেগেছিল? প্রথম কথা বলবো, যখন প্রথম আমার হাতে আমার লেখা মানে বইটা ছেপে আমার হাতে এসেছে, আমি সত্যি আপ্লুত হয়ে গেছিলাম। আমি কখনো চিন্তাই করতে পারিনি যে আমি লিখেছি সেই লেখাটা এইভাবে প্রকাশ ছাপানো হয়েছে। কত সুন্দর অনুভূতির কথা। আমরা তো এটাই আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা সাহিত্য বন্ধুর এই সমস্ত অনুভূতিগুলোকেই আমরা খুঁজে নেব, আমরা ঋদ্ধ হব, আমরা তাতে সুন্দরভাবে অবগাহন করব। তো আমরা তো চলে এসেছি আস্তে আস্তে আবার দ্বিতীয় পর্যায়ে, যেখানে আবারও শুনবো আপনার একটি কবিতা, কবি কণ্ঠে কবিতা। দ্বিতীয় কবিতা শুরু হতে হতে আমার প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিনকার মতো কাজের কথাটা আমি এখানেই শেষ করে নিই। আপনারা যারা পর্দার ওই পারে আছেন, আপনারা দেখছেন এই সুন্দর অনুষ্ঠানটি, যদি আপনাদেরও ইচ্ছা হয় আপনার সৃষ্টি সাহিত্য সম্ভার নিয়ে ঠিক এইভাবেই আমাদের মাননীয় সাহিত্য বন্ধুর জায়গায় এসে বসবেন, অবশ্যই ফোন করুন 6294345327 এই নম্বরে। আমি আছি আপনাদের সাথে আপনাদের প্রতিভা তুলে ধরার জন্য। আসুন আমরা দেখে নিই পরবর্তী কবিতায় কি বলছেন আমাদের কবি বন্ধু। এই কবিতাটি ওই টাইমস পত্রিকায় বেরিয়েছে। এই এখন যুদ্ধের আবহাওয়া নিয়ে একটা কবিতা। কবিতার নাম ভয়ঙ্কর যুদ্ধ। ভীষণ প্রাসঙ্গিক। পৃথিবী জুড়েই চলছে ভয়ঙ্কর যুদ্ধ, ঝরে যাচ্ছে মানুষের প্রাণ, কত বাবা মায়ের কোল হচ্ছে খালি, সন্তানরা হারাচ্ছে জান। যুদ্ধ লাগলে কেবলই দেখি ধ্বংস, ধ্বংস আর ধ্বংস, কিছুতেই তো প্রাণ ফেরাতে পারে না, শুধুই পারে প্রাণ কাড়ে। যুদ্ধ চাই না আমরা কেবলই, আমরা চাই পৃথিবী শান্ত হোক, সকলে মিলে একসাথে থাকি, কেউ যেন না পায় শোক। এমন সুন্দর বার্তা মনে হয় কবির কলম থেকেই বেরোনো সম্ভব। সত্যি তো, ঠিক এই সময়ে আমাদের উত্তাল পৃথিবী, যেখানে একটা বিশ্বযুদ্ধের আবহ চলেছে কিছুদিন আগে, আমরা তো চাই না, আমরা এরকম পৃথিবী কোনোদিন দেখতে চাইনি। আমরা সবসময়ই চাই শান্তি বজায় থাকুক, সৌহার্দ্য বজায় থাকুক। আমরা হাতে হাত ধরে সকলে মিলে, সকল দেশবাসী মিলে, সকল পৃথিবীবাসী মিলে, সকল ধর্মের লোক মিলে, সকল মতবাদের লোক মিলে আমরা একটা শান্তির বাতাবরণ রাখি। এর থেকে বড় কামনা
আমাদের কাছে হতে পারে না। আর এটা তো অবশ্যই আমরা পারি, কারণ আমরা মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ জীব। এই বার্তাই আমাদের কবি বন্ধু তুলে ধরলেন আমাদের কাছে। শুধু দর্শকবৃন্দ, আমরা আসছি আবারও তাঁর জীবনের ভেতরে, সাহিত্য জীবনের ভেতরে। আমাদের কবি বন্ধু গৃহবধূ বলেছেন নিজেকে। ঠিক এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে যত জীবিকা আছে, যত পরিচিতি আছে, তার থেকে সব থেকে কঠিন জীবিকা, কঠিন পরিচিতি গৃহবধূ। দশভুজা হয়ে তিনি সংসার সামলান, তিনি সন্তান পালন করেন, তিনি সংসারে সুখ শান্তি বজায় রাখেন। এর পরেও তিনি কলম ধরেছেন সাহিত্য সৃষ্টির জন্য, এবং তার জন্য সময় বার করছেন, সাহিত্য সৃষ্টি করে যাচ্ছেন। এর রহস্যটা কোথায় একটু শুনি। এই রহস্য ধরুন, সবার প্রথমে তো আমি আমার ফ্যামিলিকে ধন্যবাদ জানাবো, কারণ তাদের সাহায্য ছাড়া আমি এই জায়গাটায় আসতে পারতাম না। আমার হাজবেন্ড বা আমার ছেলে মেয়েরা এনারা আমাকে খুব সাপোর্ট করে, এখনো করে, আগেও করেছে। আর লেখাটা ধরুন, এই যে চারিদিকে যেগুলো হচ্ছে, এই যে পরিস্থিতি, সমাজ যে ব্যবস্থা যেরকম হয়ে যাচ্ছে, এগুলো খুব আঘাত করে আমাকে। মাঝে মধ্যে চুপচাপ বসে থাকলে মনে হয় এটা এরকম হলে ভালো হতো, বা ওটা ওরকম হলে ভালো হতো। সেই যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও নোট করে রাখি, যাতে সেটা পরে আমি ব্যবহার করতে পারি। ধরুন সেটা রান্না করতে হোক আর জ্ঞান করতে হোক। আপনার চিন্তা ভাবনার একটা সংক্ষিপ্ত রূপের খসড়া সেটা আমি সবসময় নোট করে রাখি। ধরুন কিছু রান্না করতে করতে কিছু মনে পড়ে গেল যে এটা এখানে এটা হলে ভালো হবে, সঙ্গে সঙ্গে সেটা নোট করে নিয়ে আমি মোবাইলে, পরে সেটা জায়গা মতো ডেভেলপ করছেন পুট করি। এইভাবেই চলতে চলতে ধরুন আমি এখন বলতে না অনেক পত্রিকায় লিখেছি। ধরুন আমার বিদেশেও, যেমন প্যারিস টাইমে আমার লেখা বেরোয়, বাংলাদেশেরও 2টো পত্রিকায় লেখা বেরোয়। আমার বর্ধমানের সামাজিককরণ বার্তা বলে একটা পত্রিকা আছে, কলকাতায় নতুন গতি পত্রিকায়। এই মুহূর্তে আমি একটু থামাই। আমরা, আপনারা দর্শক বন্ধু এবং আমরাও বুঝে নিই, আজকে যে মানুষটিকে আমরা আমাদের সাথে পেয়েছি, শুধুমাত্র তার লেখার যে প্রতিভা আঞ্চলিক নয়, আঞ্চলিক থেকে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের লেখিকা আজকে বাংলাদেশ এবং অন্যান্য বিদেশেও উনি কাজ করছেন। এর থেকে আমাদের সৌভাগ্য কি হতে পারে? আসুন আপনার পরবর্তী কথায়। তারপরে এখন রিসেন্টলি ধরুন আমি মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় পত্রিকা যেটা প্রসাদ বা উল্টোরথ, ওখানে কিন্তু আমার নিয়মিত লেখা ছাপছে। বর্তমানে শারদীয়া সংখ্যাতেও, মানে এই বছরের শারদীয়া সংখ্যাতেও আমার লেখা এবারে বেরোবে। এই হিসাবে আমি একটু বেশি আনন্দিত। মানে ধরুন পশ্চিমবঙ্গে এত বড় একটা পত্রিকার স্থান পাওয়া মানে বিরাট ব্যাপার। আপনার লেখা বহু লক্ষ লক্ষ পাঠকের হাতে, পাঠিকার হাতে যাবে। আর ধরুন এই পত্রিকাগুলো সবাই পড়ে, এরকম নয় যে না এ পড়ে না, পড়ে না। এগুলো সব রকম মানুষ, ধরুন গ্রামের মানুষেরাও পড়ে, শহরের মানুষেরাও পড়ে, সেহেতু সবার কাছে যাচ্ছে পৌঁছে। আর বলবো কি, আমি ধরুন এই যে লেখাটা লিখছি, আমার লেখা একজন পড়ে আমাকে বলছে আপনার লেখার মধ্যে একটা মাধুর্য আছে, একটা মানে অনুভূতি আছে, যেটা পড়ে আমার ভালো লাগে। এটাই আমার আনন্দ। না আমি এটাই বড় পাওয়া, এটাই আমি একজন সাহিত্যিক হিসেবে এর থেকে বড় পাওনা আর আমাদের কি হতে পারে। আর এগুলোই সত্যি কথা বলতে কি আমাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনেক উদ্দীপনার কাজ করে, ঠিক না? খুব সুন্দর কথাবার্তা আমরা শুনছি আজকে। আমরা যে তার অমৃত জীবন সাহিত্যের, তাতে যে আমরা অবগাহন করছি, আমরা তাতে ঋদ্ধ হচ্ছি, সত্যিই আমরা আপ্লুত। আমরা আবারও চলে আসব আরও একটি কবিতা নিয়ে, কারণ আপনাদের বারবার অনুরোধ থাকে কবিতার সংখ্যা বাড়ান। আসি এর পরের কবিতায়। আমাদের সাহিত্য বন্ধু তৈরি হয়ে নিচ্ছেন তার আরও একটা কবিতা। হয়তো আমরা ভিন্ন ধর্মী কবিতা পাচ্ছি এবং অনেক রকমের কবিতা পাচ্ছি। সেখানে শিশুর ছড়ার থেকে শুরু করে সামাজিক কোনো বাতাবরণে সমস্যার কথা শুরু করে এখনো আমরা হয়তো সেরামই কিছু একটা পেতে পারি, যেটা হয়তো সম্পূর্ণ অন্য আঙ্গিকে, অন্য ভাবনায় লেখা। শুরু করুন আপনার কবিতা।
আমি আমাদের মাতৃভাষা নিয়ে তো চারিদিকে যা অবস্থা হচ্ছিল যে মাঝখানে মাতৃভাষায় কথা বলা যাবে না, সেই মাতৃভাষা নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেটাই আমি পড়ছি। কবিতার নাম মাতৃভাষা। মায়ের ভাষা আমার ভাষা, বাংলা ভাষা গর্বের সাথে বলি। সুখের কথা, দুঃখের কথা, প্রেমের কথা এই ভাষাতেই প্রকাশ মোরা করি। সহজ পাঠে সহজ কথা কোনোদিন ভুলতে কি মোরা পারি? রবীন্দ্রনাথ, নজরুল এই ভাষাতে গল্প গানে জগৎ করেছে জয়। রবীন্দ্রনাথের নোবেল জয়ে বাংলা ভাষা বিশ্বের দরবার করেছে বিজয়। প্রাণের ভাষা দমন করতে ভয়ঙ্করেরা আইন করেছে জারি। ভাষা রক্ষার প্রাণ দিয়েছে ভাষাপ্রেমী কত শত নরনারী। বাংলা ভাষা মাতৃভাষা আমাদেরই প্রাণের ভাষা। ঠিক কথাই। বাংলা ভাষা আমাদের কাছে মায়ের সমান। বাংলা ভাষা আমাদের কাছে প্রাণ বায়ুর সমান। বাংলা ভাষা আমাদের কাছে এক উত্তরণের নাম, ঠিক তো? তো কাজেই বাংলা ভাষা অনেক ঘটনাকে কেন্দ্র করে, মাতৃভাষাকে কেন্দ্র করে আমাদের ঘটেছে, এবং সে নিয়ে কখনো সমাজ কলুষিত হয়েছে, কখনো বিদ্রোহের আগুন জ্বলেছে, কখনো রক্ত ঝরেছে, কিন্তু আমরা ছেড়ে দিইনি আমাদের প্রচেষ্টা মাতৃভাষাকে রক্ষা করা। তা কিন্তু আমরা করে এসেছি এবং করছিও। এবং এটা যে আমরা সাহিত্যিকরা লেখার মধ্যে আছি, এটাও কিন্তু মাতৃভাষার সেবা ছাড়া কিছু নয়। এইটুকু আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং নিরন্তর তিনিও করছেন। কবিতার সাহায্যে মাতৃভাষাকে আটকে না রাখতে পারলে তো আমরা আর করলাম কি? আমাদের তো আর করার কি? আমরা ধরুন কলমে যতটুকু পারি প্রতিবাদ করতে পারি না। আমাদের করার কি না, সেটা হচ্ছে কি, আপনি আমি সকলেই জানি যে কলম হচ্ছে তরবারের থেকেও বেশি শক্তিশালী হাতিয়ার। আমাদের করার অনেক কিছু, ব্যবহার যদি সেরকম ভাবে আমরা করতে পারি নিশ্চয়ই আমরা কিন্তু করতে পারি। আমরা এই দিয়ে সৃষ্টি করতে পারি, আমরা এই দিয়ে ধ্বংস করতে পারি, আমরা এদিকে এই দিয়ে, এই কলম দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারি, আমরা মানুষকে জাগিয়ে তুলতে পারি। অবশ্যই। কাজেই কলম আমাদের কাছে বিরাট হাতিয়ার, এবং সেটা আমাদের সত্যি করেই গর্বের বিষয়। যাক, অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে, তাই না? এরপরে একজন বিখ্যাত সাহিত্যিকের আমি একদিন সাক্ষাৎকার দেখছিলাম, নামটা আমি বলছি না। তো তাকে একজন প্রশ্ন করছেন যে আপনি যে লেখেন, কবিতা বলুন, ছোট গল্প বলুন, উপন্যাস বলুন, আপনি যে লেখেন, আচ্ছা আপনি চরিত্রগুলোকে কোথায় খুঁজে পান? প্রশ্ন করছেন। তো তিনি উত্তর দিচ্ছেন যে জানেন, শুধুমাত্র লেখার চরিত্র খোঁজার জন্য আমি উদ্দেশ্যহীনভাবে বাসে চেপে বসি, এবং টিকিট কেটে বাস যত দূর যায় আমি খালি জানলা দিয়ে বসে বসে ভ্যাল ভ্যাল করে দেখি যে কোনো যদি আমার লেখার চরিত্র খুঁজে পাওয়া যায়। এই মনে হয় এইরকম পাগল হতে সাহিত্যই আমাদের শেখায়। আমার একদম আমার প্রশ্ন এটাই থাকবে, আপনি পাচ্ছেন কোথায় আপনার ভাবনা চিন্তা, আপনার চরিত্রগুলো? সেটাও একটু। আমারও ভাবনা চিন্তা এরকম ভাবেও আসে, যেমন আমি কোথাও হয়তো কলকাতায় যাচ্ছি বা কোথাও যাচ্ছি, সামনে কেউ বসে রইলো, আমার কিন্তু মাথাটা ওইখানে, যেমন আমি বলি কদিন আগে আমি এখান থেকে আমার কলকাতায় যাচ্ছিলাম, একটা মানে এই আদিবাসী ফ্যামিলি যারা মাঠে কাজ করে, সেরকম একটা গ্রুপ ট্রেনে উঠলো, আমার সামনেই বসেছে। তা ওরা নিজেদের মধ্যে কথা বলছে, আমি ব্যাপারটা মানে ওদের ভাষাটা আমি বুঝতে পারছি না, কিন্তু ওরা যেটা বলছে মনে হচ্ছে ওদের নিজেদের কোনো কিছু অসুবিধা হচ্ছে, যেটা ওরা তাদের মালিকের সঙ্গে বলতে পারছে না। যাই হোক, আমি এখন মানে একটু কিউরিওসিটি বশতই আমি এক সামনের একটা মেয়ে বসেছিল, তাকে আমি বললাম আমি তোমার একটা ছবি তুলবো। দিয়ে বলছে হ্যাঁ কেন, তুলবি না কেন, তোল। আমি বললাম ঠিক আছে তুলি। দিয়ে আমাকে না বলে একটু দাঁড়া, বলে সে একটা পোজ দিচ্ছে, মানে একটা গালে হাত দিয়ে ট্রেনের জানলার কাছে হাতটা রেখে একটা পোজ দিয়ে ছবি তুলেছে। কি মিষ্টি। আমি ওই ছবিটা তুললাম, তুলে আমি বললাম এই যে ছবিটা আমি তুললাম, এই ছবিটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করে দেবো। বলছে করে দে। বললাম ঠিক আছে।
আমি কিন্তু ওইখানে বসেই ওকে নিয়েই একটা লেখা লিখে সঙ্গে সঙ্গে পোস্ট করেছিলাম। এবার ওকে আমি বললাম যে আমি তোমাকে এই ছবিটা কি করে দেব। আচ্ছা, বলছে দিতে হবে না, তুই ফেসবুকে দে, লোক তো আমাকে দেখবে। আচ্ছা। এইভাবে মানে আমি এইভাবে বাইরে দেখে আমি লিখি। খুব অল্পে সন্তুষ্ট হয়। হ্যাঁ, ওরা অল্পে আবার সন্তুষ্ট হয়। সত্যি কথাই, আজকে যামিনী রায় এত বড় একজন চিত্রকর, যিনি এত সুন্দরভাবে কাজ করে গেছেন এই আদিবাসী সম্প্রদায়কে নিয়ে। আপনি দেখবেন ফিগারগুলো কি অপূর্ব, মানে তার মানে সুললিত একখানা। সব থেকে বড় কি ওদের মুখের মধ্যে একটা সরলতা আছে, যে সরলতাটা সবার মধ্যে, ওদের মেকি ভাবটা তো নেই না, ঠিক সেই সরলতাটাই। সেই তো আশাপূর্ণা দেবী ডুবেছিলেন, যার জন্য উনি 1084 মা হয়ে। আমি এইভাবে আমি কিন্তু লিখি। ধরুন কোথাও যাচ্ছি, ট্রেনের সাইডে কোনো ইয়ে দেখি, আমার একটু শখ আছে, মানে একটু ছবি তোলাও শখ আছে, তুলে ফেলি, সেইটা নিয়ে হয়তো কিছু লিখে ফেললাম। আমি এইভাবে লিখি, বিষয় এইভাবেই আসে করে। সত্যি আমরা খুব সুন্দর সুন্দর কথা শুনছি এই মুহূর্তে। আর সব থেকে যেটা আপনার মধ্যে আমার যেটা ভালো লাগলো, এখনকার দিনে শিশুদেরকে নিয়ে ভাবার সাহিত্যিক খুব কমে গেছে। মানে সেই যে আলোর ফুলকির মতন পত্রিকা আগে যে বেরোতো, সন্দেশ, সত্যজিৎ রায়, কোথায় যেন হারিয়ে যাচ্ছে সমস্ত দিনগুলো। এখনকার দিনে আপনি শুরু করলেন কিন্তু শিশুদেরই একটি কবিতা নিয়ে, যেটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমাদের তরফ থেকে আপনার কাছে আবারও একটা আবেদন থাকবে যে এদের নিয়েও লিখুন, এদের কথাও ভাবুন। আবারও যখন আপনি আসবেন আমাদের এখানে, আমাদের ডাকে, নিশ্চয়ই তাদের নিয়ে কবিতা আরো অনেক শুনবো। এখন চতুর্থ কবিতাতে আমরা চলে আসি। আমাদের সাহিত্য বন্ধু তার চতুর্থ কবিতা আমাদের সামনে উপস্থাপন করবে। প্রতিটি কবিতা কিন্তু এক একটি সাহিত্যিকের কাছে সন্তানের মতন, কাজে এই সন্তানকে খুব যত্ন করে তৈরি করেন এবং আমাদের সামনে তুলে ধরেন। আমরাও সেটা কিন্তু শুনবো ভীষণ সহানুভূতির সাথে। আসুন শুরু করি পরের কবিতা। এই কবিতাটা একটু প্রেম বিষয়ক। কবিতার নাম একটুখানি আলো। বাহ। তোমার ব্যস্ত পৃথিবীর এক কোণে নীরবতার মতো দাঁড়িয়ে আছি আমি। কেউ দেখে না, কেউ ডাকে না আমার নাম ধরে। তোমার চারপাশে আলো ঝলমল, হাসিরা উড়ে বেড়ায় রঙিন প্রজাপতির মতো। সবাই তোমার রোদে ভিজে পুলকিত, আর আমি নিজেকে মুড়ে রাখি গোধূলির ম্লান আধারে। অভিমান আমার খুব ছোট, স্বপ্ন তেমন বড় কিছুই নয়। কেবল চেয়েছিলাম তোমার ব্যস্ত হাতের ফাঁকে এক মুহূর্তের উষ্ণ ছোঁয়া। কিছুই তো চাইনি আমি, না আকাশ, না তারা, না কোনো উজ্জ্বল প্রতিশ্রুতির মালা। শুধু চেয়েছিলাম তোমার কণ্ঠে একবার আমার নামের কম্পন, তোমার চোখে এক ফোঁটা নরম নির্ভেজাল মায়া। যখন সবাই তোমার আলোয় দীপ্তমান হয়ে ওঠে, তখন আমি দূরের কোনো ধূসর পথের ধুলোয় নিজের ছায়াটুকু সঙ্গে নিয়ে নিঃশব্দে হেঁটে যাই। হৃদয়ের ভেতর প্রশ্নের ঢেউ ওঠে, ভালোবাসা কি তবে এতটাই অপ্রাপ্য? বলতে পারো তোমার উজ্জ্বল আকাশে আমার জন্য কি নেই? একটু আলো, যেখানে আমি আর অন্ধকারে থাকবো না, থাকবে শুধু তোমার স্পর্শ, তোমার ভালোবাসা। কি অপূর্ব। এক প্রেমিক অথবা প্রেমিকা অপরজনকে চাইছেন, গভীরভাবে চাইছেন, কিন্তু চাহিদাটা মনের দিকে যত গভীরে অতলতা আছে, উপরে কিন্তু তার ঢেউ খুব অল্প, শুধু একটু উষ্ণ স্পর্শ ছাড়া তিনি কিন্তু চাইছেন না। এই যে জিনিসটা, যেটা যে সম্পদকে মনের মধ্যে চেপে রেখে শুধুমাত্র উপর থেকে একটু ছোট কিছু আকাঙ্ক্ষা অপর মানুষটির দিকে ছুঁড়ে দেওয়া, এটা মনে হয় একমাত্র প্রেমেই সম্ভব। এত সুন্দর ছবি আঁকলেন আমাদের সাহিত্য বন্ধু, এবং এটাও আমরা একটা পেলাম ভিন্ন স্বাদের কবিতা। আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাহিত্য বন্ধু তার রত্নের আকর খুলে যে সমস্ত রত্ন আমাদের স্টুডিও ফ্লোরে ছড়িয়ে দিয়েছেন, তার প্রত্যেকটির জ্যোতি কিন্তু ভিন্নতা আছে এবং প্রত্যেকটি স্বাদ
আলাদা আলাদা আছে। এটাই মনে হয় একজন সাহিত্যিকের সার্থকতা। আপনাকে অনেক অভিবাদন জানাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা প্রতিদিনকার মতন একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলব। আমরা 3টি থেকে 4টি প্রশ্ন করব আমাদের সাহিত্য বন্ধুকে। সাহিত্য বন্ধু খুব সংক্ষিপ্ত সেই প্রশ্নের হয়তো 1টি বা 2টি শব্দে অথবা খুব প্রয়োজন হলে 1টি লাইনে আমাদেরকে উত্তর দেবেন। আমরা এই খেলাটা খেলে নিয়ে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসে আজকের অনুষ্ঠান শেষ করব। তো আসুন আমরা শুরু করছি র্যাপিড ফায়ার। কি আপনি তৈরি তো? হ্যাঁ। আচ্ছা দিদি ভাই, আপনি একটি নামজাদা আন্তর্জাতিক কোনো পুস্তক মেলায় গেছেন, সেখানে গিয়ে দেখছেন যে খুব নামজাদা প্রকাশনী স্টল সামনে, আবার একদিকেই দেখছেন যে লিটল ম্যাগাজিনের স্টলগুলো পড়ে আছে সামনে। আপনি কোনটিতে যেতে প্রথম ইচ্ছা রাখবেন? সবার প্রথমে তো আমি লিটল ম্যাগাজিনের স্টলে যাব। লিটল ম্যাগাজিনের স্টলে, অর্থাৎ আঁতুর ঘরকে আপনি অস্বীকার করেন না? আমাদের সাহিত্যের আঁতুর ঘর লিটল ম্যাগাজিন, এবং তার প্রতি ভালোবাসা রেখে আমাদের সাহিত্য বন্ধু অবশ্যই প্রথমেই যাবে তার কাছে। বেশ সুন্দর উত্তর। দ্বিতীয় প্রশ্ন, এটা বলা হয় যে একজন রাঁধুনি তখনই একজন সুন্দর রাঁধুনি হয়ে ওঠেন তার আগে তিনি খুব সুন্দর খাবার খেতে শেখেন। একজন গায়ক তখনই সুন্দর গায়ক হয়ে ওঠেন যখন তার আগে তিনি গানকে সুন্দরভাবে শুনতে শেখেন। এবং আমাদের ক্ষেত্রেও এটা কিন্তু এই নিয়মের বাইরে আমরা যাই না। আমরা যখনই কিছু লিখতে শুরু করি তার আগে আমরা কিন্তু পাঠক, আমরা বহু পড়ি, তারপরে আমরা সাহিত্যের প্রতি ভালোবাসা এনে কিছু লিখতে শুরু করি, ঠিক তো? তো আমি এটা ধরে নিচ্ছি আপনি লেখাজোখার আগে হয়তো অনেক পড়াশোনাও করেছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, একটি গল্পের একটি চরিত্র যেটা আপনাকে খুব বেদনা দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে, তার শেষ পরিণতিটা। আপনাকে যদি বলা হতো যে এইরকম ঔপন্যাসিককে ডেকে এনে আপনি বলুন, অনুরোধ করবেন যে আপনি এই চরিত্রটাকে, পরিণতিটাকে একটু এইভাবে লিখে দিন, আমি কষ্টটাকে নিতে পারছি না, এইরকম কোনো চরিত্র আপনার কাছে সন্ধানে আছে ঠিক এই মুহূর্তে? এই মুহূর্তে সেরকম তো আসছে না, তবে বিনোদিনীর চরিত্রটা আমার মনে পড়ছে, যে বিনোদিনীর যে শেষ ইয়েটা হয়েছে, পরিণতিটা, ওটা কিন্তু আমাকে খুব দাগ কেটেছে। আমি ওই বইটা অনেকবারই পড়েছি, অনেকবারই চেষ্টা করেছি যে কেন এটা হলো। ঠিক মেনে নেওয়া যায় না, তখন মনে হয় যে এটার যদি পরিণতি এইভাবে হতো ক্ষতিটা কি হতো। ক্ষতিটা কি? সুন্দর উত্তর। পরের প্রশ্ন, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। আপনার সামনে ভূতের রাজা এসে হাজির হলেন, আপনি সাহিত্য সংক্রান্ত 3টে বর চাইবেন, সেই 3টে বর কি হতে পারে? প্রথম বর আমি এটাই চাইবো, মানে আমি এমন যেন লিখতে পারি যেটা মানুষের মনে একটা দাগ কেটে যায়, মানুষ আমার লেখাটা বারবার পড়তে চায়, যে হ্যাঁ এই লেখাটা মধ্যে কিছু আছে, এনার মধ্যে কিছু আছে যেটা আমরা, যার ধরুন আমি এই বইটা পাবো, পড়বো, এটা আমি প্রথম চাই। দ্বিতীয়ত চাই সবার ভালোবাসা, সবাই আমাকে ভালোবেসে নিজের করে নিক, এটাই আমি চাই। আর তৃতীয়ত বলবো, ধরুন প্রথম কথা, আমি তো এখনো কোনো বই বার করিনি, কারণ আমি এখনো মনে করি যে আমার এখনো অনেক কিছু শেখার আছে, সেই শেখাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি বই বার করব না। আর এই মুহূর্তে আমার একটা কথা আপনাকে মানে বলতে খুব ইচ্ছা করছে, শঙ্কর, ঔপন্যাসিক শঙ্করের একটা কথা আমার খুব দাগ কেটেছিল, যেটা আমি সবসময় মনে রাখি নিজের মধ্যে। উনি বলেছিলেন, অনেক লেখক আছে অনেকটা আলু গাছ, যারা একটা করে লেখা দিয়ে শুকিয়ে যায়, আবার অনেক লেখক আছে যারা বেগুন গাছ, যারা বারবার টুকটুক করে একটা করে বেগুন দেয়, এবং সেই বেগুনের ইয়েতেই, মানে সেই লেখার ইয়েতেই বঙ্গ সংস্কৃতির আঙিনাকে ভরিয়ে রাখে। আমি কিন্তু সেটাই চাই, যে আমি একটা বেগুন গাছের মতো যেন আস্তে আস্তে একটা একটা করে লেখা দিয়ে সবার মনে দাগ কাটতে পারি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আজকে আমরা উত্তরগুলো পেয়েছি। শুধু দর্শকবৃন্দ, আমরা একবারই শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। যাওয়ার আগে
প্রত্যেক সাহিত্যিককে আমরা যে প্রশ্ন করে থাকি, এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। যাওয়ার আগে আপনি আমাদের স্টুডিও ফ্লোর থেকে সমাজের জন্য কি বার্তা রেখে যেতে চান, একটু ছোট করে বলুন। সবার প্রথমে তো এই স্টুডিওর সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছেন সবার সঙ্গে পরিচিতি হিসেবে প্রকাশ করবার জন্যে। আর সবাইকে এটাই বলতে চাই যে আপনারা আসুন, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আপনারা আরো বেশি সাহিত্য জগতে আসুন, বাচ্চাদেরকে বই দিন, বাচ্চাদের মোবাইল না দিয়ে বই দিন, তারা পড়ুক, তারা জানুক যে আমাদের সাহিত্য কতটা এগিয়ে আছে বা আমাদের ভাষা কতটা দিতে পারে সবাইকে। আর এই আপনাকে এবং আমাদের এই স্টুডিওর সবাইকে সত্যি আমি আমার মন থেকে অনেক ধন্যবাদ জানাই। আমি খুব আপ্লুত যে আপনারা আমাকে এইভাবে ডেকেছেন, কারণ আমি কোনোদিন আশা করিনি যে আমি এরকম জায়গায় এত তাড়াতাড়ি এসে পৌঁছাতে পারবো। আমরাও অত্যন্ত ঋদ্ধ হয়েছি আপনাকে পেয়ে। আমাদের মুক্ত বাংলা এবং মুক্ত আবহের কলাকুশলীরা সকলেই আমরা কৃতজ্ঞ হয়েছি। শুধু দর্শকবৃন্দ, আজকে আর সময় নেই। একটি সুস্থ সাহিত্যে থাকার এবং শিশুদেরকেও সেই সাহিত্যের অঙ্গনে আনার একটা পবিত্র আহ্বান আজকে দিয়ে গেলেন আমাদের সাহিত্য বন্ধু, যেটা আমাদের ভুললে চলবে না। শুধু দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো থাকবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। ততক্ষণে আমাদের আজকের উপস্থিত সাহিত্য বন্ধুর একটি সুস্থ দীর্ঘ সাহিত্য জীবনের কামনা নিয়ে আজকে আমরা আমাদের পর্ব শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।